আমি একটা ভুল করেছিলাম, একটা ভুল যা আজও আমাকে তাড়া করে বেড়ায়। ৩ বছর আগে আমার হাতে এমন একটা কোম্পানির নাম এসেছিল যার তৈরি একটা ছোট্ট ম্যাগনেট ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক ভেহিকলস, ডিফেন্স, স্পেস কিছুই সম্ভব নয়। আর আজ খবর খুলতেই দেখি বিশ্ব সেই ম্যাগনেটের জন্য বাণিজ্য যুদ্ধের দোরগোড়ায়। এটা কি কাকতালীয়, নাকি আমি সত্যিই জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারিয়েছি? এই গল্প আমার ডায়েরির একটা সুযোগ হারানোর গল্প, আর একটা রহস্য যার নাম রেয়ার আর্থ ম্যাগনেট। ৩ বছর আগের ঘটনা। তখন আমি খুব ব্যস্ত রয়েছি ব্যাংকের কাজের মধ্যে। বাজারে সবাই তখন একটাই কথা বলছে যে ইভি আসছে, রোবোটিক্স আসছে, ডিফেন্স বুম হতে চলেছে, বিরাট শব্দ। আর একটা শব্দ চারদিকে ঘুরছিল, রেয়ার আর্থ ম্যাগনেট, রেয়ার আর্থ ম্যাগনেট। বন্ধু সুমন বলেছিল, দেখিস ভবিষ্যৎ পাল্টে দেবে এগুলো। কিন্তু ভারত তো এখন অনেক পিছনে রয়েছে। আমি সেটা শুনে বলেছিলাম, আমাদের কি দরকার সব শুনে, আমরা তো ঠিকই আছি, যা ইনভেস্ট করেছি। এর ঠিক 1 মাস পর চীন রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি সীমিত করে দিল। সারা বিশ্বে দামে আগুন লেগে গেল। ইলেকট্রনিক ভেহিকেল কোম্পানিগুলো ভীষণ বিপদে পড়ে গেল। এরপর কি হবে? ডিফেন্স সমস্ত প্রজেক্টগুলো থেমে গেল পর্যন্ত। আর আমি হঠাৎ বুঝলাম সুমন ভুল বলেনি। তখন আমার সামনে 3টে কোম্পানির নাম এসেছিল, যেমন এনডি ফেব ম্যাগনেট, ইভি মোটর ম্যাগনেট আর ডিফেন্স গ্রেড ম্যাটেরিয়ালস। কিন্তু আমি ভয় পেয়ে গেলাম, টু রিস্কি এসব ভেবে পিছিয়ে গেলাম। এরপর 6 মাস কেটে গেছে, স্টকগুলো অনেক ওপরে উঠে গেছে, 40%, 80%, 110%। আর আমি শুধু লিখলাম মেবি লেটার। কিন্তু বিনিয়োগে লেটার মানে অনেক সময় নেভার। আপনি আজ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন, তার জিপিইউর ভিতরে রয়েছে রেয়ার আর্থ ম্যাগনেট। ইলেকট্রনিক ভেহিকলস যে মোটর দেখেছেন, সেখানে কিন্তু ব্যবহার করা হয় রেয়ার আর্থ ম্যাগনেট। উইন্ড টারবাইন, রেয়ার আর্থ ম্যাগনেট। মেডিকেল এমআরআই, সেখানেও রেয়ার আর্থ ম্যাগনেট। মিসাইল গাইডেন্স সিস্টেম, রেয়ার আর্থ ম্যাগনেট। ভাবুন একবার, বিশ্বের 90% সাপ্লাই একা চীনের হাতে। এটাই আজকে সবচেয়ে বড় জিও পলিটিক্যাল ওয়েপন। বিশ্ব এখন চীনের বিকল্প খুঁজছে। ইন্ডিয়া সেই সুযোগটা ধরেছে। প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, ইভি ইকোসিস্টেম, নিউ মাইনিং পলিসি, সব কিছু মিলিয়ে ভারত রেয়ার আর্থ জার্নির বড় প্লেয়ার হতে চলেছে। সেই রাতে পুরনো নোটটা দেখেই মনে হলো, ইফ নট নাও দেন হোয়েন। এবার আমি পিছিয়ে গেলাম না, গল্প নয়, ইউএস কেস, ডিমান্ডস, পলিসি এসব দেখে সিদ্ধান্ত নিলাম। কারণ বাজারে সুযোগ আসে, কিন্তু সিদ্ধান্ত নিতে সাহস লাগে। আজ আমার ডায়েরিতে লিখে রেখেছি, বাজারে সবচেয়ে বড় সুযোগটা অনেক সময় চোখের সামনেই থাকে, কিন্তু ভয় চোখ বন্ধ করে দেয়। যেদিন ভয়কে সরিয়ে ফেলতে পারবে, সেদিনই শুরু হবে তোমার সত্যিকারের বিনিয়োগ। রেয়ার আর্থ ম্যাগনেট আমাকে শিখিয়েছে জ্ঞান এবং সাহস ইকুয়াল টু ভবিষ্যৎ। আপনার জীবনে কি এমন কোনো সুযোগ চোখের সামনে থেকেও হারিয়ে গেছে? কমেন্টে জানাবেন। এমন আরও বাস্তব গল্প দেখতে বিনিয়োগের ডায়েরি সিরিজ সাবস্ক্রাইব করুন। আমরা শিখি, কারণ ভবিষ্যৎ তাদেরই যারা জানে। রেয়ার আর্থ ম্যাগনেট, রেয়ার আর্থ ম্যাগনেট, এটাকে বলা হতে পারে সর্বঘটের কাঠালি কলা। এখন প্রশ্ন চিহ্ন আসছে, এই যে কাঠালি কলা যেটা সব পুজোতে লাগে, সব ঘটেই কাজে লাগে, সেটার মাহাত্ম্যটা কি? কোথায় থেকে শুরু, কোথায় শেষ, কোথায় তার বৃত্তান্ত? শর্টে যদি বলা হয়, সব জায়গাতেই কিন্তু রেয়ার আর্থ লাগছে। এই যে রেয়ার আর্থ ম্যাগনেট বলতে কি বোঝায়? এমনই একটা যৌগ বস্তু বলা যেতে পারে, এমনই একটা বস্তু খুব সহজভাবে, যেটা আমাদের স্মার্ট টিভির ক্ষেত্রে লাগছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে লাগছে, আমাদের ডিফেন্স সেক্টর সেখানে মিসাইল বানাতে লাগছে,
ইলেকট্রনিক ভেহিকেলসে যে ডায়নামো ভিতরে রয়েছে সেখানে লাগছে, এভরিওয়ার। তাহলে এটা এমনই বস্তু যে বস্তুটা ভীষণ জরুরি, অথচ বিশ্ব কখনো ভাবতে চায়নি এত বছর ধরে যে জিনিসটার প্রয়োজনীয়তা এতটা, সেটা শুধু অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল থাকা। যে ঘটনাটা কিন্তু ঘটেনি, যার জন্য আমরা দেখলাম যখন চায়না রিসেন্টলি দেখা গেল আমরা প্রোডাকশন কমিয়ে দিচ্ছি, প্রোডাকশন দেবো না এখন এই মুহূর্তে, দিতে পারছি না, ভারতকে বললো, ভারত কিন্তু একটা অসহায় অবস্থায় পড়েছিল, সারা বিশ্বটা অসহায় অবস্থায় পড়েছিল, কিন্তু ভারত চটপট সেটা ডিসিশন নিল, এবং ডিসিশন নিয়ে যে কাজটা খুব অত্যাধুনিক করলো সেটা হলো সঙ্গে 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 ভারত কিন্তু এর জন্য উপযোগী ব্যবস্থা গ্রহণ করে ফেললো। কি উপযোগী ব্যবস্থা গ্রহণ করলো? বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ গ্রহণ করলো, নিয়ে ফটাফট কাজে লেগে পড়লো, এবং সেখানে কতগুলো কোম্পানির উপর দায়িত্ব দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে গল্পের মধ্যে যে দেখা গেছিল বিগত 3 বছরের মধ্যে কিন্তু র্যাডিক্যাল চেঞ্জটা হলো। আজকে এখন যে কথাটা বলবো, কিছু এই কোম্পানি সম্পর্কে একটা বর্ণনা দেওয়া ছিল, সেটা দেওয়া হয়ে গেল যে বস্তুটা কি। এবারে যেটা বলার রইলো সেটা হলো সার সংক্ষেপে কতগুলো স্টকের নাম, স্টকগুলো কোথায় কোথায় তাদের কি কি কাজ করে। প্রথম যে স্টকটার কথা আমি বলবো, যে স্টকটা খুব বিশেষভাবে সবসময় কাজে লাগছে, মানে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে IREL। IREL কিন্তু এই কাজ করছে, অর্থাৎ রেয়ার আর্থ ম্যাগনেট যেটা, সেটাকে কিন্তু যাকে বলে খনন করা, মিনারেলস, এটা একটা মাটি থেকে খনন করে তোলা, সেটাকে রিফাইনারি করা, পরিশ্রুত করা, যেটাকে বলা যেতে পারে পরিশ্রুত করা, সেই ধরনের কাজগুলো করা। তো এই কাজগুলো করছে এই IREL। এদের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, যেরকম আমি একটা নাম যদি বলি ল্যান্থালাম, এদের একটা আইটেম আছে ল্যান্থালাম বলে, একটা আইটেমের কথা বলবো স্যাগারিনাম, আরেকটা আমি বলবো সেটা হচ্ছে নিওডিনাম। এই যে নিওডিনাম, এটাও কিন্তু খুব জরুরি এবং এটাও কিন্তু কাজে লাগছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে ল্যান্থারাম। ল্যান্থারাম যেটা, সেটাও কিন্তু প্রচুর জরুরি, সেরকম ভাবে রয়েছে স্যামারিনাম, স্যামারিমামও কিন্তু রয়েছে। এইগুলোর পরিশ্রুত কাজগুলো করছে। বেশ, হয়ে গেল। আমি সেকেন্ড কোম্পানির দিকে আসবো। এই কোম্পানিটাও খুব ইন্টারেস্টিং। এই কোম্পানির নাম তোমরা অনেকেই শুনেছো, তবু আমি কোম্পানিটার কথা বলে দিই। সেটা হচ্ছে GMDC। GMDC লিমিটেড। এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কোম্পানি, যাকে বলা হয় পাবলিক সেক্টর কোম্পানি। কোম্পানির রিটার্ন পরের প্রশ্ন, কোম্পানির যে কাজটা করছে সেটা নিয়ে এই ধরনের কাজ, রেয়ার আর্থ যে ম্যাগনেট গুলো, মানে মোটমাট র মেটেরিয়াল এক্সট্রাকশনের কাজগুলো করছে, এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো প্রসেস করা, অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্ট প্রসেসিং এর কাজগুলো করছে, এবং কিছু ডিজাইনিং এর জায়গা রয়েছে যেটা কিন্তু প্রিলিমিনারি লেভেল, মানে এখনো শুরু হয়নি, জায়গাটা কাজ চলছে, মানে পরিকল্পনা রয়েছে। এর কিছু REE যেটা রয়েছে, RED কিছু প্রজেক্টের মধ্যে এরা কাজ শুরু করেছে। হয়ে গেল, এটা 2 নম্বর কোম্পানি শেষ। 3 নম্বর যে কোম্পানিটাকে আশা হচ্ছে, এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু খুব সুন্দর করতে পারে। কোম্পানিটা কিন্তু নাম আমি যেটা বলতে পারি নাম্বার 3 হিসেবে হিন্দুস্তান জিঙ্ক, এর নাম তোমরা অনেকেই জানো। আর একটা আছে বেদান্ত। বেদান্তের নামও তোমরা অনেকে শুনেছো। বেদান্তের আমি শুরুতে বলেছিলাম একটা কথা, সেটা কি মনে আছে? যেটার নাম হচ্ছে নিওডিনাম। নিওডিনামের উপর বেদান্তে কিন্তু কাজ করছে বলতে সেগুলো এক্সট্রাকশন করা, কোথায় রয়েছে মিনারেলটা মাটির তলায়, সেখান থেকে খুঁড়ে বের করা, সেগুলোকে প্রসেসিং করা, সেগুলো উপযোগী করে তোলা, এই কাজটা করছে। এখানে কিছু নেগেটিভ ব্যাপারও রয়েছে, পরে সেটা বলবো, আগে এটা শেষ করি, তারপরে শেষ অংশে গিয়ে সেই নেগেটিভ পয়েন্টগুলো বলতে হবে, না হলে কিন্তু পুরো ব্যাপারটা বোঝা যাবে না। তাহলে এইটা হয়ে গেল এটা। আচ্ছা, নিওডিনামের কথা আমি বললাম। আর একটা বলছি বেদান্ত মাইনিং এর কাজ করে। বেদান্ত কিন্তু বেসিক্যালি দুটো কাজ। বেদান্তের প্রথম যে কাজটা শুরু সেটা কিন্তু মাইনিং, তারপরে স্টিল রিলেটেড মেটাল সেক্টরের কোম্পানি এটা। এবারে এক্সট্রাকশন করছে, আকরিক থেকে নিয়ে আসছে, যাকে র মেটেরিয়াল থেকে, সেই কাজগুলো করতে করতে রেয়ার আর্থ যে মেটেরিয়াল গুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেই মাত্র বললো ওরা তো রাজি। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের যে ডোমেস্টিক ডিমান্ডের থেকে বিদেশের ডিমান্ড কিন্তু অনেক গুণ বেশি, এবং চায়নার যে জায়গাগুলো ছাড়ছে সেগুলো ধরছে ইন্ডিয়া। এর একটা নেগেটিভ পয়েন্টও আছে, আমি সেটাও পরে বলছি। কিছু পলিউশনের প্রবলেম আসছে, যেগুলো আমি পরে বলছি, যে কারণটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে ভবিষ্যতে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আমি চলে আসবো 4 নম্বর পয়েন্টের দিকে, 4 নম্বর কোম্পানির দিকে, নাহলে একটা ছেড়ে একটা। সেকেন্ড কোম্পানির কথা বলবো মিড ওয়েস্ট অ্যাডভান্স। মিড ওয়েস্ট অ্যাডভান্স, MCE, মিড ওয়েস্ট অ্যাডভান্স মেটেরিয়াল। মিডওয়েস্ট অ্যাডভান্স মেটেরিয়াল, এরাও কিন্তু প্রসেসিং এর কাজ করছে, এবং এই রেয়ার আর্থ মেটেরিয়ালস এর, এদেরকে বলছি আমরা MDFEB। বিটা বড় হাতের, এনটা বড় হাতের,
এফটা বড় হাতের, বিটা বড় হাতের, এই ধরনের মেটেরিয়ালগুলোকে এক্সট্রাকশনে কাজকর্মগুলো করছে, উৎপাদন করছে। এটা মানে আমি এটাকে সহজে বুঝি বলে নিউডিনাম বলে, এটাকে নিউডিনাম খুব মানে প্রয়োজনীয় বস্তু, এর উপরে কাজ করছে। এই মিড ওয়েস্টেরও কিন্তু পরিকল্পনার জায়গা রয়েছে, প্রজেক্ট এখনো ইমপ্লিমেন্টেশন জায়গা আসেনি, প্রজেক্টের এর মধ্যে কাজ করে চলছে। আচ্ছা, মানে এটা নিয়ে ফাইনাল জায়গা চলছে, ডিমান্ড অনুযায়ী কাজ করবে। আর একটা কথা বলবো, 5 নম্বর যে কোম্পানির কথা, এই কোম্পানির নাম অনেকেই সময় জানো, সোনা বিএলডাব্লিউ, SONA বিএলডাব্লিউ প্রিসিশন, আমরা এটাকে বলি কমস্টারও বলছি। এই যে ব্যাপারটা, এদের কাজ কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এদের কাজকর্ম তো আমরা জানতাম ইলেকট্রনিক ভেহিকেলস এর অ্যান্সিলিয়ারি পার্টস গুলোর উপরে কাজ করে, কিন্তু এদের আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলার আছে আমার, সেটা হচ্ছে যে এরা কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়াল বা রেয়ার আর্থ সমস্ত যাকে আমরা বলবো যে প্রোডাক্ট গুলোকে নিয়ে, এগুলোকে নিয়ে কিন্তু কাজ করছে, রেয়ার আর্থ ম্যাগনেটের উপরে কাজ করছে। এদেরও যে বক্তব্য রয়েছে সেটা হচ্ছে প্রথম প্রাইভেট সেক্টর কোম্পানি বলা যেতে পারে যে কোম্পানিটা রেয়ার আর্থ ম্যাগনেটের উপর কাজ করছে এবং গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় কাজটা হচ্ছে, সাহায্যে কাজটা করছে। সেটা হচ্ছে ইভিতে, মানে আমরা 2 হুইলার নর্মালি দেখেছি আমরা, গিয়ার যেগুলো থাকছে, 4 হুইলার গিয়ার যেগুলো, তাতে কিন্তু এই নিওডিনাম বা এই ধরনের কাজে লাগছে এবং একটা গোটা সাপ্লাই চেনের কাজ করছে। মানে কি বলবো, শুরু করেছে ওরা মাইন এক্সট্রাকশন, সেখান থেকে কাজ তুলে আনা, সেখান থেকে প্রসেসিং কিছু করা, প্রসেসিং পরবর্তীকালে ইভির ক্ষেত্রে যে প্রোডাক্ট, মানে গোটা লাইফ সাইকেলটাকে কভার করার চেষ্টা করছে। বিরাট বড় কাজ, ছোটখাটো ব্যাপার নয় এগুলো, এটা ম্যাজিক নয়, ছোটখাটো একটা IT কোম্পানি খুলে বসলাম 2-4 দিনের মধ্যে প্রফিট খুলে ব্যাপার তা না, এটার জন্য দীর্ঘ পরিকল্পনা দরকার পড়ে। বোঝা যাচ্ছে এই ধরনের কাজগুলো করতে গেলে কিন্তু বিরাট সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ, রিটার্ন আসার সম্ভাবনা চমৎকার নয়। যেটা হয়ে থাকে ইনভেস্টমেন্ট মানেই তো একটা বড় সময়, একটা ফিক্সড করতে গেলে ব্যাংকে গিয়ে তুমি দেখলে, সেখানে গিয়ে ফিক্সড করে ফেললে, করার পরের দিনই কি তুমি তোমাকে রিটার্ন দেবে না, তোমার কবে রিটার্ন দেবে? 5 বছর পরে, 10 বছর পরে। কেন? কারণ হচ্ছে দুদিনে এগুলো হয় না, সবকিছুতে সময় দিতে হয়। এইগুলো আমাদের ভবিষ্যৎ দিনের বিরাট বড় একটা কাঠামো। গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এবার কভার করতে চলেছে সেটা হচ্ছে কি, মানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা যেতে পারে গোটা ভিডিওটার মধ্যে, বেশ কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু রয়ে গেছে। নেগেটিভ পয়েন্টগুলো বলতে একদিকে আমি যেটা বলতে চলেছি সেগুলো হচ্ছে ড্রব্যাকস বলা যেতে পারে এই পার্টিকুলার ক্ষেত্রে। প্রথম ঘটনা সেটা হচ্ছে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। আমাদের টেকনোলজি পরিমাণটা খুব কম রয়েছে, সে তুলনায় আমরা সেখানে পৌঁছতে পারিনি। চায়না কিন্তু প্রায় 90%-এর বেশি কিন্তু চায়না হোল্ড করে রেখে দিয়েছে এই মার্কেটটাকে, সেখানে পেনিট্রেট করা বলে, এটা এই মার্কেটে ঢোকাটা বলে, সেটা কিন্তু একটু বেশ কঠিন ব্যাপার। এখানে চায়না হচ্ছে আধিপত্য স্থাপন করে ম্যাক্সিমাম, তারপর সামান্য জাপান এবং USA সামান্য পরিমাণ রয়েছে। তাহলে 90%কে ভেঙে ভিতরে ঢোকাটা একটা কঠিন জায়গা, বিশেষ করে ওরা রিসার্চ এবং সে ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে। এটা একটা ঘটনা। সেকেন্ড কথা বলবো রিসোর্স, যে সেকেন্ড পয়েন্টের কথা, রিসোর্সের একটা ব্যাপার রয়ে গেছে। রিসোর্সের পরিমাণটা আমাদের কিন্তু তুলনামূলক কম, এবং এগুলো যে মাইনিং কোথায় পাওয়া যায়, তার জন্য অ্যাডভান্স যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো কিন্তু ভারতের হাতে নেই। এবং কোয়ালিটি যদি বেটার না হয়, রিসোর্স যেগুলো বের করে আনা হচ্ছে সেগুলো যদি ভালো কোয়ালিটি না হয়, তাহলে কিন্তু যাকে বলা হয় এক্সট্রাকশন, সেটা কিন্তু অনেক কস্টলি হয়ে যায়। তাহলে এই ব্যাপারটাও কিন্তু একটা দেখার ব্যাপার রয়ে গেছে। তৃতীয়ত যেটা আমি বলছি, টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট যেরকম চায়না করেছে, জাপান রয়েছে, এদের কিন্তু কোয়ালিটি অনেক বেটার। ফলে ক্লায়েন্টরা যখন নেবে, তারা সবসময় চিন্তা করে এটা নেবে যে বিদেশেটা নেবো, কোয়ালিটিটা ভালো হবে। ফলে ডোমেস্টিক্যাল ডিমান্ডটা সেটা কিন্তু এখনো আসতে অনেক দেরি। আরেকটা ঘটনা বলে দেওয়া দরকার, এই ধরনের প্রজেক্টগুলোতে বিরাট লং টাইম, মানে 7 থেকে 12 বছর পর্যন্ত সময় লাগতে পারে গোটা প্রজেক্টটা পুরো কমপ্লিট করে নিয়ে আসতে। মানে এটা একটা এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে অনেকটা সময় একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করবে, 12 বছর পর্যন্ত যদি চুপ করে বসে থাকে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়বে না, থেমে থাকবে, কমে যাবে, সেটা দেখে যাওয়া, এতদিন পর্যন্ত ঝেলা, মানে এতদিন থেকে পেনটাকে বিয়ার করে নিয়ে যাওয়া, টেনে নিয়ে যাওয়া সঙ্গে করে, এটা কঠিন সাধারণ ইনভেস্টরদের পক্ষে এত বছর ধরে। ফলে এই জায়গাতে ইনভেস্টমেন্টের একটা এম্বার্গো। এবার যত ইনভেস্টাররা কম উৎসাহী হবে, ততই সেক্টরটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না, যদি না গভর্নমেন্টের কিছু পজিটিভনেস আসে। গভর্নমেন্ট প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে, প্রচুর টাকা লাগছে। টাকার কথা বলতে আরেকটা পয়েন্ট আসছে, সেটা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোতে কাজ করতে, এই কোম্পানি টোটাল কাজ করতে গেলে IT বা অন্যান্য সেক্টরের মতো নয়, এখানে কাজ করতে গেলে 1000 থেকে 10,000 কোটি টাকা মোটামুটি প্রিলিমিনারি, 9,000 কোটি টাকা প্রিলিমিনারি এক্সপেন্সেস। তো এই ধরনের এক্সপেন্স দিয়ে একটা কোম্পানি যখন কাজ করছে বা কোম্পানি যখন এগোচ্ছে,
তার হাতে কতটা ক্যাপিটাল হলে তবে সেই কাজটা করতে পারে, সে কারণের জন্য ছোট ছোট কোম্পানিগুলো এগোয়নি। এবারে তারা চিন্তা করেছে এত কোটি টাকা ইনভেস্ট করার পরে যদি আমরা দেখি এটার কোনো কাজ হচ্ছে না, আলটিমেটলি এটা কোনো আমার উপকারে লাগছে না, তাহলে পর ন্যাচারালি আমি সেখানে ইনভেস্ট করাটা আমার কাছে পুরো বোকামো হয়ে যাবে। তো এই ব্যাপারটা চলে আসছে। আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে এগুলো ছাড়াও পলিউশন, প্রচুর পলিউশন হয়। মানে কি ধরনের পলিউশন হয়, একটা হচ্ছে উইন্ড পলিউশন হয়, বায়ু দূষিত করে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে এয়ার পলিউশন হচ্ছে, প্লাস ওয়াটার পলিউশন হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে এর একটা রেডিয়েশন হয়, মারাত্মক রেডিয়েশন। রেডিয়েশনের প্রভাবে লোকাল জায়গাতে একটা ক্ষতির সৃষ্টি হতে পারে। এইগুলোর জন্য গভর্নমেন্টের পলিসি কিন্তু চেঞ্জ হতে পারে। চায়না এই ব্যাপারগুলো আছে দেখে সেই বুঝে টেকনোলজি তৈরি করেছে, কিন্তু ইন্ডিয়া সেখানে অনেক পিছিয়ে রয়েছে। তো এই জন্য কি পলিউশন ব্যাপারটাও কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে, এটা আমি আগে বলতে গিয়ে থেমেছিলাম। আর একটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়া যে রিজার্ভস, এই মুহূর্তে রিজার্ভের পরিমাণ কতটা, রিজার্ভসের পরিমাণ যদি কম থাকে তাহলে পর আমরা কিন্তু এগোতে পারবো না। মানে মাটির তলায় কত পরিমাণে এই ধরনের রেয়ার আর্থ মেটেরিয়াল রয়ে গেছে সেটা প্রথমে জানতে হবে। সেটা এক্সট্রাক্ট, এত টন এক্সট্রাক্ট করে নিয়ে আসার পরে সেটা থেকে পিউরিফিকেশন করা, মানে এদের যে টোটাল প্রসেসটা সেটা কিন্তু বিরাট লেন্দি প্রসেস। মানে আমি যদি বলি এদের যে একবারে যে প্রসেসিং গুলো করেছে এরা, মানে এরা যেরকম করছে মাইনিং করছে, তারপরে রিফাইনিং এ কাজ করবে, এটাকে অক্সিডাইজ করা বলে, অক্সিডাইজের কাজ করা, অক্সিডাইজ করার পর অ্যালয় তৈরি হবে, অ্যালয় থেকে ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেটটা তারপরে কাজে লাগবে মোটর ডিভাইসেস। এর মধ্যে প্রথম পার্ট যেটা মাইনের কাজ করেছে, মাটি খুঁড়ে বের করা, তারপরে রিফাইনিং কাজও করে ফেলেছে কম বেশি, এবার অক্সিডাইজের কাজকর্ম চলছে এবং অ্যালয় বানানোর কাজও চলছে সামান্য পরিমাণ। এরপর ম্যাগনেট তৈরি হয়, ম্যাগনেটটা পুরো চেন এখনো তৈরি হয়নি, এই ম্যাগনেট সম্পূর্ণ তৈরি হওয়ার পর তারপরে মোটরে লাগবে। এত বড় কাণ্ড হওয়ার পরে শেষটা গিয়ে এই কাজ করছে। তাহলে বুঝতেই পারছো যে এরকম পরিস্থিতিতে ব্যাপারটা কিন্তু একটা জায়গা তৈরি করবে। এছাড়া ডিফেন্স, অ্যারোস্পেস, ইলেকট্রনিক ভেহিকলস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যখন ইউজ করবে কোনো কোম্পানি তখন সবসময় প্রেফার করবে বিদেশি, কারণ অলরেডি তারা রিসার্চ করে এসছে ব্যাপারটার উপর। এত দাম দিয়ে কেনাটার আগে তারা অবশ্যই দেখে নেবে যে আমি কি কিনছি, কোত্থেকে কিনছি। এবং সোনা কমস্টারের যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি স্বীকার করেছে যে ইন্ডিয়া মেড ম্যাগনেট কোয়ালিটি এখনো গ্লোবাল স্ট্যান্ডার্ডের নয়। এটা নিজেই স্বীকার করেছে নিজের কোম্পানি সম্পর্কে। তাহলে বুঝতেই পারছো যে কিরকম অবস্থা হতে পারে। এবারে আসবো শেষের দিকে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার পরিমাণ বিরাট, সরকারকে যেরকম খরচ করতে হবে, প্রাইভেট কোম্পানি খরচ করতে হবে, সবাই মিলে লাগতে হবে, তবে ব্যাপারটাকে একটা জায়গায় আসবে। না হলে কিন্তু এই ব্যাপারটা অসুবিধা হবে। র মেটেরিয়ালের দাম কিন্তু খুব ভোলাটাইল, কখনো পড়ছে কখনো উঠছে। এমন হতে পারে যখন কিনলো তখন এটার দাম খুব হাই, ফলে যে প্রোডাক্টটা বেরোলো সেটা খুব হাই, এবার সে এত দাম দিয়ে কেনার লোকের সংখ্যা কম, ফলে একটা বড় মাপের গ্যাপ তৈরি হলো। এই সব জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেম তৈরি করবে। তো ভবিষ্যতে যদি এই ব্যাপারটায় দাঁড়ায়, আমার যে বক্তব্য সেটা অনুযায়ী যদি বলি, যতই বাধা থাক যাই থাক, এটা এমনই একটা জিনিস, এমনই একটা প্রয়োজনীয় এলিমেন্ট যেটা কিন্তু সবসময় জরুরি, এবং সে কারণে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছি। হয়তো আরো 10 বছর লাগবে, কিন্তু 10 বছর পরে গিয়ে আমরা একটা ভালো কিছু দেখতে পাবো বলে আশা। তোমাদের মধ্যে কারোর কাছে এই ধরনের কোনো স্টক আছে কিনা আমাকে জানাবে, কিনেছো কিনা বা কেনার ইচ্ছা আছে কিনা, আদৌ এই সেক্টরটা নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছা আছে কিনা, বা বাকি সেক্টরগুলো ঠিক আছে কিনা, এইগুলো আমাকে কেউ কমেন্টে জানাবে। তোমাদের মতামত জানতে চাইছি।